This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, সুপ্রভাত, আদাব। শুরু করছি আজকের অনুষ্ঠান পাগলা জগাই। হঠাৎ সুকুমার রায়ের কবিতার একটি অংশ কেন? আপনারা তো জানেন যে একটি বিশেষ লোক রয়েছে যার সম্বন্ধে নানান ঘটনা যখন শোনা যায় তখন সুকুমার রায়, যিনি আমার আরাধ্য কবি এবং ক্ষেত্র বিশেষে রবীন্দ্রনাথের থেকেও তাকে আমার বেশি ভালো লাগে, তো সেই সুকুমার রায়ের কবিতাগুলো সবগুলো তো মানে আছে কিছু। সে মানেটা দেখতে দেখতে হঠাৎ করে এই পাগলা জগাই নামক একটা ঘটনা আমার মনে পড়লো এই হেতু যে আপনারা জানেন যে দিন দুয়েক আগে এই আমাদের দ্বিতীয় হুগলি সেতু, সেই হুগলি সেতুতে একটা ঝগড়াঝাটি হয়ে গেল, গাড়ি সামনে যাবে না পেছনে যাবে এই নিয়ে। মানে অসভ্যতাই বলা যায় যেটা করলেন আমাদের মাননীয় প্রাক্তন বিচারপতি এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। এটি অবশ্য তার নিয়মিত কালচারের মধ্যেই পড়ে, সে ব্যাপারে পরে আসছি কারণ সেই দৃশ্যগুলো দেখাবো। এখন তার অ্যাটিটিউড অনেকটা জলসাঘরের, মানে সেটাও সত্যজিৎ রায়ের সিনেমা, জলসাঘরের জমিদারের মতন। মানে জমিদারটি গেছে, তার মানে জজিয়াতিটা গেছে, মেজাজটা যায়নি। তিনি সব জায়গাতেই মনে করেন তিনি এখনো বোধহয় জজ, যা বলবেন যা পারবেন যা খুশি করবেন তাই মেনে নিতে হবে। তাই তো করেছে, একটার পর একটা উদাহরণ আপনাদের দেব। তবে দ্বিতীয় হুগলি সেতুর যে ঘটনাটি ঘটেছে সেটা দেখে আমার পাগলা জগাই সম্বন্ধে যে কবিতাটি লিখেছেন, ছড়াটি লিখেছেন সুকুমার রায়, সেটা তো পড়ে শোনাই। আমার একটু ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আর প্রত্যেকে কিন্তু আজকে লাইক কমেন্টের জায়গাটাতে কমেন্টটা বেশি দেবেন। পাগলা জগাইয়ের সেই কবিতাটা হচ্ছে মানে জগাইয়ের সম্বন্ধে। আপন মনে গুনগুনিয়ে মুচকি মুচকি হাসে, চলতে গিয়ে হঠাৎ যেন থমকে লেগে থামে, তরাক করে লাফ দিয়ে যায় ডায়না থেকে বামে, ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে খোঁচা, এইও বলে খ্যাপার মতন শূন্যে মারে খোঁচা, চেঁচিয়ে বলে ফাঁদ পেতেছ, জগাই কি তাই পড়ে, 7 জার্মান জগাই একা তবুও জগাই লড়ে, উৎসাহেতে গরম হয়ে তিরিং বিরিং নাচে, কখনো যায় সামনে তেরে কখনো যায় পাছে, এলোপাতারি ছাতার বাড়ি ধুপুস ধাপুস কত, চক্ষু বুঝে কায়দা করে চরকিবাজির মতো, লাফের চোটে হাঁপিয়ে ওঠে গায়েতে ঘাম ঝরে, দুরুম করে পায়ের পরে লম্বা হয়ে পড়ে, হাত পা ছুঁড়ে চেঁচায় খালি, চোখটি করে ঘোলা, জগাই মলো হঠাৎ খেয়ে কামানের এক গোলা, এই না বলে মিনিট খানেক ছটপটিয়ে খুব মরার মতন শক্ত হয়ে একেবারে চুপ। তারপরেতে শটান বসে চুলকে খানিক মাথা, পকেট থেকে বার করে তার হিসেব লেখার খাতা, লিখলো তাতে সন্ধ্যে জগাই ভীষণ লড়াই হলো, 5 বেটাকে খতম করে জগাই দাদা বলো। এ হচ্ছে কি জগাইয়ের ছড়া। তো এই জগাইয়ের মতনই কালচারটি অভিজিৎ গাঙ্গুলি মশাই, যাকে নিয়ে আমরা বিস্তর ট্রোল করেছি, বিস্তর বক্তব্য রেখেছি, এমনকি খানিকটা মমতা বিরোধী যে ইউটিউব গুলো রয়েছে তারাও তাকে খানিকটা খোরাক করে ছেড়ে দিয়েছে তার মেজাজের জন্য, তার উল্টো পাল্টা কথা বলার জন্য। তা সেদিনকে কি হয়েছে তার একটু ছিদ্র ছবি দেখাই, তারপর তার বিশদ বিবরণে আসছি, আমরা একটু দেখে নেব কি ঠিক এক্স্যাক্টলি হয়েছে। অনেকদিন ধরে চিনি
আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। এমপি তমলুক তো কি হয়েছে? চিনতে পারলে উনি এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, এটা কি আইনজীবীর লোক? সরি বলতে বলুন, সরি বলুন, সরি আইনজীবীর লোক। মামুন দা সরি বলে আমার তুলবে কেন? দেখলাম দৃশ্যাবলী। এবার আসি ঘটনাটা কি ঘটেছিল, যতটুকু যা শুনেছি দুপক্ষেরই পক্ষ থেকে জানাচ্ছি। প্রথমত বাবুল সুপ্রিয়, যিনি আমাদের মাননীয় মন্ত্রী, বাবুলের সঙ্গে দেখুন প্রথমেই বলি আমার বিরাট আলাপ খাতির আড্ডা ইত্যাদি নেই। তার কারণ বাবুল অনেক পরে তৃণমূলে এসছেন, ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন। তবে আলাপ হয়েছিল তা ধরুন বছর 7-8 আগে। সেটা হচ্ছে গিয়ে গ্রেট ইস্টার্ন হোটেলের একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন। তিনি তখন সম্ভবত এমপি এবং মন্ত্রীও ছিলেন। তো ওই সিঁড়ির উপর দাঁড়িয়ে, গ্রেট ইস্টার্নে ওঠার সিঁড়ির উপর দাঁড়িয়ে তিনি মানে ইন্টারভিউ দিচ্ছিলেন সমস্ত টিভি চ্যানেলগুলোকে, নমিনাল মামুলি ইন্টারভিউ। তো আমি সিঁড়ির এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার হাতে বুমটা ছিল, সেটা হাত থেকে পড়ে যাচ্ছিল, মানে আমি পড়ে যাচ্ছিলাম। তখন উনি থামিয়ে বললেন, আরে দাদা 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 উঠে আসুন, আপনি পড়ে যাবেন তো। আমি বললাম না না আসলে, বলে এই দাদাকে ছেড়ে দাও, দাদার সামনে আসতে দাও। খুব ভালো লেগেছিল তার সেই ব্যবহারটি সেদিন। তারপরে তো পট পরিবর্তন হয়ে গেল, তিনি তৃণমূলে এলেন। তারপরে আমার তার সঙ্গে দেখা হয়েছিল মন্ত্রী অরূপ রায়, হাওড়ার মন্ত্রী অরূপ রায়ের মেয়ের বিয়েতে। সেখানে দাঁড়িয়ে আমরা একসাথে ছবি টবি তুললাম, একটু মামুলি কিছু কথাবার্তা হলো, এই অবধি। মানে বাবুল আমার খুব খাতিরের বা আমার খুব প্রিয় বন্ধু, এসব বড় বড় লেকচার দেব না। এরপরে ও হ্যাঁ, আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা অনুষ্ঠানে বাবুলের সঙ্গে দেখা হয়েছিল। দূর থেকে হাত নাড়িয়ে বলে, দাদা ভালো? আমি বললাম ভালো, দ্যাটস অল। এর বাইরে বাবুলের সঙ্গে আমার কোশমিন কালো দেখা সাক্ষাৎ হয়নি, হয়তো দূর থেকে দেখেছি, দ্যাটস অল। কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে আমি দেখেছি, তার সঙ্গে আমার কথা হয়নি। তার ইন্টারভিউ নানান লোকে নিয়েছে। এখন ঘটনাচক্রে যেটা দাঁড়িয়েছে যে সেদিন এই হুগলি সেতুর উপর দিয়ে দুটি গাড়ি হাওড়ার দিকে যাচ্ছিল, যতটুকু যা শুনেছি। এবার বাবুল সুপ্রিয় নিজে ড্রাইভ করছিলেন, এটা তার একটা মানে মজা আর কি, তিনি ইন্টারেস্টেড, এবং তার সিকিউরিটিরা তার আশেপাশে ছিল, তার বেশি কিছু না। তো বাবুল সুপ্রিয় ড্রাইভ করতে করতে এগোচ্ছেন, হঠাৎ সামনে পেছনে নানান রকম গাড়ি যাতায়াত করে। মন্ত্রীর গাড়ি বলে আলাদা প্রায়োরিটি কিন্তু বাবুল নেয়নি, কারণ আপনারা দেখবেন যে যখন ভিআইপিসরা যায় তখন হুটার বাজানো হয় এবং রাস্তা ক্লিয়ার করা হয়। বাবুল নর্মাল কোর্সে রাত্রিবেলা যতটুকু একটা ব্রিজের উপর দিয়ে গাড়ি চালানো সম্ভব সেই স্পিডেই গাড়ি চালাচ্ছিলেন, যেটা উচিত, আইন ভাঙেননি। পেছনে এই গাড়িটি, এই এমপির গাড়িটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন পাশের ছবিতে, সেই গাড়িতে মহামান্যবর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হাজির। তো তিনি সেটাতে যাচ্ছিলেন হুটার বাজিয়ে, ব্লু আলো জ্বালিয়ে। কোনটার কি নিয়ম ফিয়ম সেগুলো আপনারা বলবেন। তো শুনেছি যে একটা এমপির আবার হুটার বাজানোর কি দরকার, হয়তো সিকিউরিটি পেয়েছে বাজাতে পারে, আমি এই ব্যাপারে বিতর্কে যেতে চাই না। তো সেটাতে তিনি একেবারে ভয়ঙ্কর ব্যস্ত, খুব তাড়াতাড়ি, হ্যাঁ ব্যস্ত হতে পারে, কারণ তিনি হয়তো তমলুকে যাচ্ছিলেন, তমলুকের ডিস্টেন্স আছে, হয়তো সেখান থেকে তার হুটার ফুটার বাজিয়ে তিনি 2 ঘন্টার মধ্যে তমলুক পৌঁছাবেন, আমাদের পৌঁছাতে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তা তিনি খুব ব্যস্ত, তিনি সমানে হর্ন মারছেন। বাবুল নর্মাল করছে, পেছনে মানে গাড়ি ড্রাইভ করতে করতে পেছনে এরকম হাতটা নাড়িয়েছেন, মানে আরে আসতে ভাই। তো উইন্ডস্ক্রিনে হয়তো দেখা গেছে এমপি টেমপি কিছু, যাই হোক। হঠাৎ ওই দিকের গাড়ির ভেতর থেকে এই যে গালাগালটা বলেই ফেলছি আপনাকে, যদি এর জন্য ইউটিউব আমাকে অ্যালাউ করে, কারণ এটা তো শোনাই গেছে, শুয়োরের বাচ্চা বলেছে। তো এটা কে সহ্য করবে? বাবুল সুপ্রিয় মন্ত্রী বলেন, আপনি সহ্য করবেন? কে গালাগালটা দিচ্ছেন? অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি, যিনি বিচার করেছেন, তার মুখে বরাহনন্দনের মতন একটি কদর্য কুৎসিত ভাষা। এটি তার চরিত্র, এটি তার নিয়মিত চরিত্রের মধ্যে পড়ে। ন্যাচারালি বাবুল খেপে গেছে। বাবুল খেপে গিয়ে বেরিয়ে বলছে, এটা কি হচ্ছে, এটা কি আপনি হর্ন মারছেন, রুলস ভাঙছেন। এই তার এই যে মুখটা দেখুন, সবসময় একটা ওই পাগলা জগাইয়ের গল্পটা
বা ছড়াটা কিরম জানি মনে পড়ে যায়। হাসিটি তার নয় কখনো মুখে। তিনি আছেন বড্ড বেশি দুঃখে। এটা সুকুমারের কথা না, এটা আমার কথা। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তা তিনি তখন বাবুল নেমে গিয়ে বলছে যে আপনি গালাগাল দিলেন কেন, আপনি হুটার বাজাচ্ছেন, আপনি এত স্পিডে গাড়ি চালাবেন কেন, ভেতর থেকে তার তর পানি, দেখে নেবো, এই নেবো। বলে আপনি আগে অ্যাপোলাইজ হন, ক্ষমা চান, সরি বলুন। বাবুল কিন্তু উল্টে শুয়োরের বাচ্চা বলতেই পারতেন, কিন্তু সেটা বলেননি। বলে আপনি ক্ষমা চান, প্রশ্ন নেই। তিনি ক্ষমা চাইবেন না, উল্টে তিনি তার সিকিউরিটিকে বলছে একে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। ক্ষমতা আছে অ্যারেস্ট করার একজন মন্ত্রীকে, গাড়ি আটকে অ্যারেস্ট করো, একে অ্যারেস্ট করো বলে চেঁচামেচি শুরু করেছেন, আমি কোর্টে দেখে নেবো, হ্যানা করবো, ত্যানা করবো, ইত্যাদি ইত্যাদি নানান রকম কুৎসিত কথা টথা ইত্যাদি বলার পর তারপরে ব্যাপারটা শান্ত হয়ে বাবুল নিজেও বুঝলো যে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, কুৎসিত কথা বলেছি, এটাই তো চরিত্র, বেরিয়ে গেছে। এইটা গেল বাবুলের দিকের কথা। অভিজিৎ গাঙ্গুলি বলছে আরে ও তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। পরম শ্রদ্ধার সঙ্গে জানাই, প্রয়াত শিল্পী আমাদের প্রত্যেকের প্রিয় কিশোর কুমার এবং কিশোর কুমারের যত অনুগামীরা পরবর্তী অধ্যায়ে এসছেন ফিল্ম লাইনে বা গানের জগতে, তারা কে? তারা হচ্ছে যথাক্রমে কুমার শানু, অভিজিৎ বম্বের এবং বাবুল সুপ্রিয়। এদের তিনজনের একটি গুণ রয়েছে, এরা কোনোদিন কিশোর কুমারের মতন মদ্যপান করেননি এবং কোনোদিন সিগারেটও খাননি। কিশোর কুমার সিগারেট খেতেন না, মদ খেতেন না, এবং এই তিনজনই কিন্তু সিগারেট এবং মদ কোনোদিন ছোননি। বাবুল সুপ্রিয় একটা মন্ত্রী হয়ে মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন, এটাও অবিশ্বাস্য। এবং তিনি জীবনে কোনোদিন সিগারেটও খাননি, মদও খাননি। তিনি সিনেমা করেছেন, সেখানে সিগারেট খাওয়ার দৃশ্য থাকলেও তিনি তরুণ মজুমদারকে পরম শ্রদ্ধেয় বলেছে, তরুণদা আমি স্মোক করি না, দৃশ্যটা কেটে দিতে হয়েছে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। অর্থাৎ বিচারপতি মিথ্যা কথা বলেছে মিডিয়ার সামনে যে তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন এবং মদ খেয়ে তাকে গালাগাল করছেন। একটি গালাগালও আমরা শুনতে পাইনি, শুধু আমরা শুনতে পেলাম যে আপনি ক্ষমা চান, ক্ষমা চান, সরি বলুন, সরি বলুন। তো এই রোয়াবি, এই মেজাজ, তিনি কি এখনো জজ? এই ছোট লোক আমি, তিনি দিনের পর দিন করে চলেছেন, যাকে যা খুশি তাই বলে চলেছেন। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই যে ঘটনাটি বা এই দ্বিতীয় হুগলি সেতুর যে কাণ্ড হলো, দ্বিতীয় হুগলি সেতু কাণ্ড হলো, এটা তদন্ত করা উচিত এবং সিবিআই প্রয়োজনে বাবুল সুপ্রিয় সিকিউরিটি এবং বিচারপতি সিকিউরিটিকে ডেকে তদন্ত করুক। সিবিআই বলছি, এত বড় কথাটা সিআইডিও দেখতে পারে যে কে খিস্তি মেরেছে এবং কেন মেরেছে, কি বৃত্তান্ত। কি এমন হরিদাস পাল তিনি এমপি যে হুটার বাজিয়ে ফুল স্পিডে 100-150 কিলোমিটার স্পিডে তাকে হাওড়া ব্রিজের মানে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে তাকে যেতে হবে, নিয়ম আছে? তিনি কোন হরিদাস পাল? তিনি বিচারপতি, তিনি নিজে আইন ভাঙছেন? এই প্রশ্নগুলো উঠবে না আজকে? এবং তার এই অসভ্যতামি তিনি আজ নতুন নয়, আমাদের ট্রেডেরই বলছি, বাকি কথা তো বলবো ব্রেকের পর। আমাদের ট্রেডের এই মৌপ্রিয়া নন্দী ভোটের দিন তার একটা ইন্টারভিউ নিচ্ছিলেন এবং মৌপ্রিয়া নন্দী কিন্তু তার আগেও একটা ইন্টারভিউ তার নিয়েছিলেন এবং তার ইন্টারভিউ এবিপি আনন্দে সুমন নিয়েছে, ও সে অনেকেই নিয়েছেন, আনন্দবাজারে অনিন্দ জানা নিয়েছেন। তিনি জানেন যে কোন চ্যানেলে গেলে তার মনোমতো প্রশ্নগুলো হবে এবং 24 ঘন্টায় যখন ইন্টারভিউটা মৌপ্রিয়া নেয়, মানে প্রথম তিনি খুব সাজগোজ করে এসেছিলেন, দারুণ রাজপুত্রের মতন পোশাক পরে এসে খুব মেজাজে কথা বলেছেন। মৌপ্রিয়া নন্দী ছাড়ার পাত্রী না, তিনিও মানে নানান রকম তাকে চোখা চোখা প্রশ্ন করে খানিকটা বিপর্যস্ত করে ফেলেছেন। সেই থেকে তার মৌপ্রিয়া নন্দীর উপর ভয়ঙ্কর রাগ। এবার ন্যাচুরালি ভোটের দিন ভোট হয়ে যাওয়ার পর অনেক চ্যানেলই তাকে বলেছে যে আপনি কেমন ভোট হলো, কি বৃত্তান্ত। পোর্টালগুলো পর্যন্ত, বিজেপির পোর্টালগুলো পর্যন্ত কে তিনি কিন্তু ভদ্রভাবে তিনি বলেছেন যে আমি জিতছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মৌপ্রিয়া নন্দীকে দেখেই তার মনে হলো যে একটা বদলা নিতে হবে, একে অপমান করতে হবে এমন ভাবে যাতে করে টিভিতে প্রত্যেকে দেখে যে কি হচ্ছে। স্পর্ধাটা দেখুন, আমরা কি গরু ছাগল? মিডিয়ার লোকেরা, রিপোর্টাররা আপনাদের বাবার চাকর, শান্তির ছেলে, তোমার বাবার চাকর আমরা। তো যাই হোক, মৌপ্রিয়া নন্দী তাকে ইন্টারভিউ করতে করতে তিনি সম্ভবত একটা বাটিতে মুড়ি বাদাম ইত্যাদি রয়েছে, সেটা খেতে খেতে উত্তর মানে সেটা হয়েছে, আর আপনারা তো আছেন এইটা করতে বলে জঘন্যভাবে মৌপ্রিয়া নন্দীকে আক্রমণ করলেন, টাকা পেয়ে তুমি কাজ করো বা এই গোত্রীয়।
মৌপিয়া নন্দী কিন্তু শ্রদ্ধার সঙ্গে বলেছে, আপনি এভাবে কথা বলবেন না, এটা কিন্তু আপনি সঠিক বলছেন না, আমি কিন্তু অত্যন্ত সম্মান নিয়ে আমার কাজকর্ম করি। তিনি কোথায়, না না বাজে যত, এই এদের কোন স্ট্যান্ডার্ড নেই। মানে কিভাবে অপমান করেছে, আশা করি সেই দিনটা আপনারা ভোলেননি। এবং ওনার ক্যারেক্টারটাই এই যে উনি বরাবর তার পছন্দের লোকেদেরকে একেবারে গায়ে এলিয়ে পায়ের ধুলো নিয়ে, তিনি তো বলেছেন পায়ে ওই উকিল ভরছে পায়ের তলায় বসে নাকি তিনি আইন শিখেছেন। বলছি সে ঘটনাগুলো সব বলবো টলবো, ঘাবড়াবেন না, আপনাদের আরেকবার মনে করিয়ে দেবো, কারণ এটা আমি ছাড়বো না। পাগলা জগাইয়ের কাণ্ড কারখানা আমি ছাড়বো না, এটুকু বলতে পারি। তারপরে তিনি এরকম ধরনের আজে বাজে উত্তর দিয়ে মৌপিয়া নন্দীকে যথেষ্ট খাটো করে তিনি তার ইন্টারভিউটা শেষ করে তারপর তিনি জিতেছেন। জিতে তিনি পার্লামেন্টে গেছেন এবং পার্লামেন্টে পয়লা দিন তিনি বক্তব্য রাখতে উঠেছেন। কংগ্রেস বেল্ট বা অন্য জায়গা থেকে যখন একটু আওয়াজ উঠেছে যে তিনি গান্ধীজিকে মানে তার খুনি তো বটেই, হ্যাঁ, তার সঙ্গে যখন তুলনা করা হয়েছিল তখন তিনি বলেছেন ভেবে দেখবো, মানে নাথুরাম গডসের ব্যাপারটা ভেবে দেখবো যে কে বেটার, মানে গান্ধীজি বেটার না নাথুরাম গড। মানে ওই বলে না গোবর খেয়ে গেরুয়াপন্থী হওয়া, তিনি প্রচুর পরিমাণে গোবর গপ গপ করে খেয়ে তিনি গেরুয়াপন্থী হয়েছেন। এবং যেখানে নরেন্দ্র মোদী পর্যন্ত মহাত্মা গান্ধীকে প্রণাম করে ওথ নিতে যান, যেখানে তার ক্যাবিনেটের কোনো মন্ত্রী উল্টো পাল্টা কথা বললে তাকে পরের বার টিকিট দেওয়া হয় না, এই সাদ্দি ফাদ্দি এদেরকে টিকিট দেওয়া হয় না, সেখানে তিনি ভাবলেন যে আমি খুব একেবারে গোড়া হিন্দু ব্রাহ্মণ রাতারাতি, তো সুতরাং আমি দুটো বাজে কথা বলে দিলে কার কি আসে যায়। তারপরে তিনি তাদের দিকে তাকিয়ে এমন ইঙ্গিত করলেন কোট অ্যান্ড কোট যে কতগুলো অশিক্ষিত এখানে চেঁচামেচি করছে, তাতে আরো আওয়াজ বাড়লো। তিনি বারবার ভুলে যান দিয়ে তিনি আর বিচারপতি নন। আর বিচারপতিও তো কোনো বিচারপতিকে আমি ছোট লোকামি করতে দেখিনি, অসভ্যতা করতে দেখিনি। তিনি যেটা করেছেন ছোট লোকামি করেছেন, দিনের পর দিন বিচারালয়ে বসে তিনি ছোট লোকামি করেছেন। এবং তিনি শান্তির বাণী শোনাবার কথা বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে শান্তি চাই, এই যে মানে এত বড় শান্তির ছেলে তিনি, শান্তির ছেলে তিনি। শান্তির বাণী বলে তো শান্তির ছেলে বলবো না তো কি বলবো, শান্তির ছেলে তিনি। অবশ্য তার অত্যন্ত প্রিয় গুরু শুভেন্দু অধিকারীও শান্তির ছেলে বলে। তিনি মানেটা একটু জেনে নেবেন শুভেন্দু বাবুর কাছ থেকে যে শান্তির ছেলের আসল মানেটা কি, যেটা আমি বললাম। তবে আমি শ্রদ্ধার সঙ্গে তাকে শান্তির ছেলে বলছি, যে শান্তির বাণী তিনি চান, অভিজিৎ গাঙ্গুলি শান্তির ছেলে। যাই হোক, তো এটার পরে যে ঘটনাটি ঘটলো, পাগলা জগাই, আরে সরি কি বলে অভিজিৎ গাঙ্গুলি, তো তিনি তারপরে যখনই পার্লামেন্টে গেছেন আওয়াজ খেয়েছেন, আওয়াজ খাওয়ার জায়গা ট্রোল হয়েছেন। এবং পশ্চিমবঙ্গে তিনি ট্রোল হতেন, এখন সারা ভারতবর্ষে তিনি ট্রোল হচ্ছেন, কারণ তিনি মহাত্মা গান্ধীকে তার উপযুক্ত সম্মান দেননি। এটা বাংলাদেশ নয় যে শেখ মুজিবুরের মূর্তি ভাঙা হবে, এটা মহাত্মা গান্ধীর দেশ, এখানে মহাত্মা গান্ধীর সম্বন্ধে বলার অধিকার কারুর নেই, সিপিএম এরও নেই, বিজেপির তো নেই, আর কংগ্রেসের তো দলের মাথা বা মমতার মাথা। বলবো এই কাণ্ড তার আরো কিছু, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর সোমবারের সকালের অনুষ্ঠানে। আপনাদের বলি, তিনি মানে যাকে যা খুশি তাই বলেছেন বিচারপতির চেয়ারে বসে, এবং বলেছেন শুধু না,
তিনি বিচার করছেন, যখন যেটা পেয়েছেন ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ঘটনা তিনি সিবিআই কে ধরিয়ে দিয়েছেন, এবং তার কিছু হলে সিবিআই, এবং এটা কড়াভাবে দেখতে হবে। তিনি ধারাদ্দার চাকরি খেয়ে নিয়েছেন কয়েকশো ছেলে মেয়ের, ইত্যাদি ইত্যাদি নানান কেচ্ছা কেলেঙ্কারি চূড়ান্ত করেছেন, যেটা কতটা বিচারপতির উপযুক্ত কাজ, এবং তিনি ঘৃণিত হয়েছেন, সামাজিকভাবে তাকে মানে দূর করা হয়েছে, এবং এটা তো পরিষ্কার কথা যে তার স্বভাব সম্বন্ধে আলোচনা হয়েছে। যার বউ পালিয়ে যায় সে আবার একটা মানুষ নাকি, সে বউকে তার মানে অভদ্র ব্যবহারের জন্য তার বউ চলে গেছে, এরকম ধরনের বক্তব্য উঠেছে, এবং তার এগেন্স্টে তিনিও বক্তব্য রেখেছেন। আমি জানি না কেন তার বউ পালিয়েছে বা বউ চলে গেছে তাকে ছেড়ে, তার স্বভাবের জন্য না অভাবের জন্য আমার জানা নেই। সংসারের গৃহলক্ষ্মী চলে যায় তখনই যখন লক্ষ্মী ছাড়া কোনো লোক থাকে, এটুকুই আমি বলতে পারি। গৃহলক্ষ্মী চলে যায় তখনই যখন লোকটা লক্ষ্মী ছাড়া হয়। সেই লক্ষ্মী ছাড়া লোকের গল্পই তো শুনেছি, তাকে বলছি না, শুনেছি, এই কথা আমার শোনা কথা। তো তিনি এইভাবে করতে করতে ধাই করে হঠাৎ সুমন দে এবিপি আনন্দের একটা ইন্টারভিউ দিয়ে বসলেন, এবং তিনি কি কি করতে চাইছেন সেটারও খানিকটা আভাস দিলেন। সঙ্গে সঙ্গে সেটা সুপ্রিম কোর্টে চলে গেল, এবং সুপ্রিম কোর্ট তার হাত থেকে যতগুলো কেস ছিল সব কেসগুলো কেড়ে নিলেন। সেখানেই শেষ নয়, তিনি কেস দেখছেন অরুণাভ ঘোষ, যিনি চেয়ারপারসন এই আপনার আইনজীবীদের, তিনি তখন তার দলবল নিয়ে ঢুকেছেন অভিজিৎ গাঙ্গুলির কোর্টে, আর হুমকি, বেশি কথা বললে একদম জেলে ঢুকিয়ে দেবো। কাকে বলছেন? অরুণাভ ঘোষ এন্ড ব্যাটালিয়নকে। মানে স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই, তিনি কি নিজেকে হরিদাস পাল মনে করেন? মানে কি মনে করেন তিনি? এবং অরুণাভ ঘোষ তুলোধনা করেছে একটার পর একটা এপিসোডে, তুলোধনা করেছে তার অসভ্যতামির জন্য। এবং শুধু তাই নয়, একটা অন্য প্রসঙ্গে প্রসঙ্গান্তর হয়ে তিনি বলছেন কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কত বড় বা কি বৃত্তান্ত তার তদন্ত করতে হবে, এটা তদন্ত ঠিক করতে হবে, আমি রাহুল গান্ধীকেও দেখে নেব। আজকের কথা না, তিনি যখন জজিয়াতি ছাড়ারও অন্তত 8 মাস 9 মাস আগে এই থ্রেটটা তিনি করেছেন। আমার প্রশ্ন হলো যে একটা অন্য বিষয়ে তিনি শুনানি চলছে, হিয়ারিং চলছে, তিনি শুধু শুনবেন, জজ শুনবে আর দু একটা প্রশ্ন করবেন, তার বেশি তো জজরা কিছু করেন না, তারা শ্রদ্ধেয় মানুষ। তিনি হঠাৎ অভিষেক গাঙ্গুলির বাড়ি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়ে তার হঠাৎ গায়ে চুলকানি ধরলো কেন? হঠাৎ করে রাহুল গান্ধীর প্রসঙ্গ আসলো কেন? তার মানে 8-9 মাস আগে থেকেই তিনি প্ল্যান করছেন যে এই কংগ্রেস এবং তৃণমূলের বিরোধিতা করে তিনি ভোটে দাঁড়াবেন বা কিছু একটা। এবার আসল গল্পটা আপনাদের বলি, তিনি যে বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন এটা দীর্ঘদিন আগেই ধার্য হয়ে গিয়েছিল, এবং তার কাছে নাকি এরকম বার্তাও ছিল বিজেপির পক্ষ থেকে, কার কাছ থেকে জানি না, এগুলো শুনেছি, মানে সূত্র মারফত শুনেছি। সূত্র মারফত তো শোনা যায়, সেটা কার সূত্র আমি তো বলতে বাধ্য নই। সূত্র মারফত শুনেছি যে তাকে অনেকদিন আগে অফারটা দেওয়া হয়েছে, যে দুটো ব্যাপার, এক, আপনাকে লোকসভায় দাঁড় করানো হবে বা রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে বিজেপির পক্ষ থেকে, দুই, যে যদি না হয় আগামী নির্বাচনে আপনাকে মুখ্যমন্ত্রীর মুখ করতে হবে, আপনি এই ফেয়ার ইমেজটা মমতা বিরোধীর জায়গায় রাখুন। তার জন্য তিনি দিনকে রাত করে বিচারালয়ে বসে যা খুশি তাই করেছেন। কতটুকু আইন সিদ্ধ কতটুকু আইন সিদ্ধ নয় তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। আরেকজন বিচারপতি যখন বিচার করেছে এই বিষয়ে, তিনি তাকে পর্যন্ত গালিগালাজ করেছেন, এবং তার হাত থেকে যখন বিচারগুলো চলে যায় তখন তিনি সুপ্রিম কোর্টের পর্যন্ত সমালোচনা করেছেন বাইরে মিডিয়ার সামনে। এত বড় স্পর্ধা তার, তারপরে তাকে গ্রেফতার করা হয়নি, সুপ্রিম কোর্ট থেকে কোনো আদেশ দেওয়া হয়নি। কেন হয়নি সেই রহস্য, কারণ তিনি বিজেপিতে যাবেন সেটা অনেকদিন আগেই ধার্য হয়ে গিয়েছিল। ঘটনাটা শুনবেন ঘটনা, আমি একবার বলেছি, আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। তিনি মোটামুটি ভোট ছিল এই এপ্রিল মেতে, তিনি জানুয়ারি মাসের, আজ থেকে 2 বছর আগে, এটা তো 2024 মানে গত বছর জানুয়ারিতে, ঠিক 1 বছর আগে, ভোটের ব্যাপারই আসছে না, তাকে অত্যন্ত ঘনিষ্ঠ উকিল ভট্টাচার্য তাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন বা কোনো একটা জায়গায় তারা মিট করেছিলেন। অফারটা ছিল নাকি সিপিএম এর তরফ থেকে, তার ইতিগোষ্ঠী সবাই সিপিএম, তিনি নিজেই স্বীকার করেছেন আমার বাড়ির সবাই সিপিএম, বামপন্থী। আমি না, আমি ঠাকুর বিশ্বাস করি তো, সেটা পরে বলেছেন। তিনি যে সিপিএম ফ্যামিলির লোক সেটা জানা গেছে, তা নয়তো 56 বছর বয়সে কেউ জজ হয় না, ওসব পেছন থেকে ব্যাকিং পুশিং অনেক ব্যাপার ট্যাপার ছিল। আর যা জজিয়েতি করেছেন তো আলতু ফালতু। আর তিনি আইনজীবী ছিলেন সিপিএম এর আমলে,
আইনজীবী ছিলেন সরকারি কোনো একটা দপ্তরে। ইতিমধ্যে এইসব কেচ্ছা তো অনেক আছে। তা যাই হোক, সেখানে একটা আলোচনার জায়গা থেকে তিনি সরাসরি সিপিএম এর দাঁড়াবেন না বলে দেন। এটা যেমন একটা শোনা গেছে, তেমন নাকি শোনা গেছে যে তাকে উকিল ভট্টাচার্য বলেছেন, শোনা গেছে উকিল ভট্টাচার্য বলেছে যে সিপিএম এর দাঁড়িয়ে না, জিততে পারবে না, যাদবপুর ফাদবপুরে দিলে তুমি ভোগের খাতায় হয়ে যাবে, তুমি বিজেপিতে যাও। কারণ এই উকিল ভট্টাচার্য লোকটা তো মানে ব্রিজ বিটুইন সিপিএম এবং বিজেপি। সিপিএম এবং বিজেপির মাঝখানে যে ব্রিজটা, মানে সিপিএম থেকে বিজেপিতে যাওয়ার যে ব্রিজটা, সেই ব্রিজটার নাম হচ্ছে উকিল ভট্টাচার্য। লোকটা কম শান্তির ছেলে না, ট্রিপল শান্তির ছেলে এই উকিল ভট্টাচার্য লোকটা। যাই হোক, তো সেই নাকি বন্দোবস্ত করে টোরে দেওয়ার পর তিনি ভুবনেশ্বর হয়ে তিনি অমিত শাহর সঙ্গে দেখা করতে যান বলে সূত্র মারফত খবর। এবং যে এজেন্ট তার ব্যবস্থা করেছিল তিনি কলকাতার বাসিন্দা, কোন এক বাঙালি। তো সেখানে কথাবার্তা ফাইনাল হয়ে যায়, তিনি ভোটে দাঁড়াবার জন্য প্রস্তুতি নেন। তারপরে তিনি কিন্তু জজিয়াতি করে গেছেন, করতে করতে একটা সার্টেন টাইমের পরে গিয়ে তিনি বললেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি, আমি আর জজিয়াতি করব না। ততক্ষণে তিনি যা যা অর্ডার দেওয়া দিয়ে দিয়েছেন, তার হাত থেকে সমস্ত কেস বেরিয়ে যায়। তারপরে তিনি ভোটে দাঁড়ান এবং ভোটে দাঁড়িয়েও নিশ্চিন্তি নেই, তার এগেনস্টে আমার ছোট ভাই সন্তান সম দেবাংশু ভট্টাচার্য দাঁড়ায়। দেবাংশুকে অকথ্য কুকথ্য এক একটা মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনসাল্ট করেছেন, যা খুশি তাই ভাষা ব্যবহার করেছেন। এবং শুধু তাই নয়, তাকে প্রশ্ন করেছিল আনন্দবাজারের ওই ইয়ে কি বলে আপনার অনিন্দ জানা, যে আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন সে দেবাংশু ভট্টাচার্য, তিনি দেবাংশু ভট্টাচার্য কোনো ফ্যাক্টর না, কোট আনকোট বলছি, তার কথাটা এরকম হচ্ছে। আমার কাছে সিপিএম খুব সাংঘাতিক লড়াই দিচ্ছে, বিরাট মিছিল করছে। মানে তার এই তখন বলছি যে এটা অনিন্দ জানা তো পোড় খাওয়া সাংবাদিক, বলছি যে এটা কি একটু বেশি ডিপ্লোম্যাটিক আনসার হলো না? বলে না ওখানে সিপিএম, সেই সিপিএম কি হলো, একেবারে ঝর্তি পড়তি হয়ে ওই তমলুক অঞ্চলে তার জামানত্রী পর্যন্ত গেল। তো এই হচ্ছে গিয়ে অভিজিৎ গাঙ্গুলির চরিত্র, মানে একটি অভদ্রতম লোক, অসভ্যের মতন ব্যবহার। তার মনোমতো না হলে তিনি মনে করেন তিনি এখনো জজের চেয়ারে বসে আছেন। তিনি যেমন অরুণাভ ঘোষকে জেলে ঢোকাবার হুমকি দেন, তেমন তিনি মনে করেন বাবুল সুপ্রিয়কে তিনি জেলে ঢোকাতে পারবেন, তিনি যা খুশি তাই করতে পারবেন। তাকে এটা মনে রাখতে হবে, সেই জলসাঘরের জমিদারের মতন, জমিদারিটা গেছে, পায়তারা কষবেন না। বেশি পায়তারা কষলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওই ব্রিজের উপর যে কটা লোক ছিল করেনি, করলে তো শান্তির ছেলে দিয়ে শুরু করতো। ও শান্তির ছেলেটা কিস্তি না, ওই ভালো কথা, সরি, মানে অন্য খারাপ কিস্তি দিত। তো এই হচ্ছে গিয়ে চরিত্র। বিজেপি তো একটা অশিক্ষিত দল, বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে দু চারজন শিক্ষিত, সুকান্তর বিদ্যা আছে, আর বাকি মানে পেছনে পাছুতে যা ডিগ্রি আছে ও ছেড়ে দিন। একটা অশিক্ষিত দল ওয়েস্ট বেঙ্গলে। এখন বাজপেয়ীর আমলে যেমন শিক্ষিত লোক ছাড়া বিজেপি করা যেত না, এখন অশিক্ষিত ছাড়া বিজেপি হওয়া যায় না। সবই যা চরিত্র, তার মধ্যে ইনিও একটা পিস। এবং এই মানে পিস কাট পিসটি হাট জ্বালানোর মতন একটি চরিত্র। এবং ছোট লাগামি করেছেন তিনি বাবুল সুপ্রিয়র জন্য। যেহেতু বাবুল সুপ্রিয় শ্রদ্ধেয় মন্ত্রী, সেহেতু আমি তার সপক্ষে কথা বললাম এবং আমি মনে করলাম যে এই গাঙ্গুলির বিরুদ্ধে আপনারা প্রত্যেকে সোচ্চার হয়ে তাকে তার মুখোশটি টেনে খুলে দিন। আজ এই অবধি, দেখা হবে আবার পরবর্তী অধ্যায়ে। বিদায় নিচ্ছি, নমস্কার, আদাব।